আমরা পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আবার আরেকটি মতবাদ পড়ব, যেটি মতবাদকে বলা হয় কুইপারকৃত মতবাদ। আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী জেরার্ড পি কুইপার 1955 খ্রিস্টাব্দে এই মতবাদের প্রবর্তন করেন। এই মতবাদের মূল বিষয় ছিল যে সৃষ্টির আদি লগ্নে সূর্যের চেয়ে 10 গুণ ভারী চাকতির ন্যায় বাষ্পীয় নীহারিকা একটি ঘোলাটে বস্তুকে ঘিরে অবস্থান করত। পরবর্তী সময়ে ওই মধ্যস্থ বস্তু থেকে সূর্য সৃষ্টি হয়। কালক্রমে সংলগ্ন গ্যাসীয় অবয়বটি সংকুচিত হয়ে ভেঙে পড়ে এবং বাষ্পীয় পদার্থের মধ্যস্থ কঠিন পদার্থগুলি সংঘবদ্ধ হয়ে আরেকটি গ্রহের সৃষ্টি করে এবং একই বিবর্তনের মধ্য দিয়ে উপগ্রহের সৃষ্টি হয়। গ্রহগুলি সৃষ্টির সময় বর্তমান আকারে থেকে 10 গুণ বড় ছিল। আবার নীহারিকা ও সূর্য একই উপাদানে গঠিত ছিল, যার প্রধান ভাগ ছিল হিলিয়াম ও হাইড্রোজেন এবং শতকরা 1 থেকে 2 ভাগ ছিল অন্য পদার্থ। মধ্যবস্তুটি সংকুচিত হয়ে নক্ষত্রে পরিণত হওয়ার পর দ্রুত তাপ বিকিরণ করে এবং চারিপাশে গ্যাসীয় আবরণের আয়নিত করে, ফলে সূর্যের ঘূর্ণন বেগ কমতে থাকে এবং গ্রহগুলি বৃদ্ধি পেতে থাকে। এই অবস্থায় সূর্যের কৌণিক ভরবেগ গ্রহগুলিতে সঞ্চারিত হয়। আবার ঘূর্ণনের বেগে বৃদ্ধির ফলে গ্রহগুলির মাধ্যাকর্ষণ শক্তি বেড়ে যায়, ফলে উপগ্রহগুলি দূর থেকে গ্রহগুলিকে পরিক্রমণ করতে থাকে। এইভাবে বর্তমান সৌরজগৎ সৃষ্টি হয়, যার একটি অন্যতম গ্রহ পৃথিবী। এই মতবাদের কিছু সার্থকতা আছে। 1960 সালে পর্যন্ত সৌরজগৎ সৃষ্টি সংক্রান্ত মতবাদগুলির মধ্যে কুইপারের মতবাদ অধিক গ্রহণযোগ্য এবং তথ্য নির্ভর। কারণ হচ্ছে, গ্রহ উপগ্রহ সূর্যের মধ্যে বর্ণিত কৌণিক ভরবেগের ব্যাখ্যা একমাত্র এই মতবাদেই পাওয়া যায়। গ্রহগুলির আকৃতি অনুযায়ী সূর্যের নিকট ছোট, মাঝখানে বড় এবং বাইরের দিকে ছোট হওয়ার কারণ নির্ণয় করা সম্ভব। এই মতবাদে উপগ্রহগুলির সৃষ্টির নির্দিষ্ট ব্যাখ্যা এবং উপগ্রহগুলিতে কেন হিলিয়াম ও হাইড্রোজেন অধিক থাকে না তার ব্যাখ্যা কিন্তু মেলে। আমরা লাস্ট মতবাদে যাব, যেটাকে একদম আধুনিক মতবাদ বলা যায়, অত্যাধুনিক মতবাদ বলা যায়। সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি, অর্থাৎ মহাবিস্ফোরণ তত্ত্ব। এটা আমাদের ভালো করে জানতে হবে। বিগ ব্যাং হলো এমন একটি ঘটনা যা থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এই মতবাদগুলো পড়ার সময় বা এই অডিওগুলো শোনার সময় একটু কল্পনা করতে হবে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কত গ্রহ, নক্ষত্র, নীহারিকা, বিভিন্ন জ্যোতিষ্কগুলো কীরকমভাবে থাকতে পারে বা কী মতবাদে কেমন আছে বলে প্রমাণ করছে বা বলছে, সেগুলো একটু চোখ বন্ধ করে কল্পনা করতে হবে। তাহলে বিগ ব্যাং কী না, তো একটা ঘটনা যা থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এই মতবাদ অনুসারে শুরুতে ছিল অত্যন্ত উত্তপ্ত এবং ঘন অবস্থায়, যা দ্রুত প্রসারিত শীতল হতে হতে বর্তমানে মিশ্র গাঠনিক অবস্থায় পৌঁছেছে। 1929 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডুইন হ্যাভেলস এর গবেষণা থেকে জানা যায় যে মহাবিশ্বে ছোট বা অত্যন্ত ক্ষুদ্র ছিল বলে তা অধিক ঘন বা উত্তপ্ত ছিল। এই ক্ষুদ্রতম অথচ প্রচণ্ড ঘন উত্তপ্ত বস্তু হঠাৎ আকস্মিকভাবে প্রসারিত হতে থাকে। মহাবিশ্বে ওই ক্ষুদ্রতম এক বস্তুর, অর্থাৎ যেটাকে বলে সিঙ্গুলারিটি, আকস্মিক দ্রুত প্রসারণ ঘটে। ওই প্রসারণকে বিজ্ঞানী ভাষায় বিগ ব্যাং বলে। বিজ্ঞানী স্টিফেন হকিংস, তোমরা লাইব্রেরির সামনে যে দেওয়াল পত্রিকা আছে সেখানে এর ছবি দেখেছো। স্টিফেন হকিং হ্যান্ডিক্যাপ, চেয়ারে বসে থাকতো, একটু বাঁকা মতো, মোটামুটি 1 বছর আগে মারা গেল। সে বিজ্ঞানী স্টিফেন হকিং এই সময়কে সময়ের সূচনা বলা যেতে পারে, অর্থাৎ তিনি বলেছেন এই সময় থেকেই আসলে সময়ের সূচনা। সেটার সময় প্রায় 1370 কোটি বছর পূর্বে। অর্থাৎ এরূপ প্রসারণের পূর্বে সময়ের কোনো অস্তিত্ব অনুসন্ধান করা যায়নি বা সম্ভব হয়নি। এবার বিগ ব্যাং নামকরণ কী করে হলো?
1949 খ্রিস্টাব্দে বিবিসি অর্থাৎ ব্রিটিশ ব্রডকাস্টিং সিস্টেম, এই বিবিসিতে এক বেতার সম্প্রচারকালে বিজ্ঞানী ফ্রেড হোয়েল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির বিষয়ে কথার ছলে, আবার বিদ্রূপ করে বলা যায় কিছুটা মজা করেই, তিনি বিগ ব্যাং শব্দটি ব্যবহার করেছিলেন, যার বাংলা প্রতিশব্দ মহাবিস্ফোরণ, অর্থাৎ প্রাচীনতম এক বিন্দু, যেটা আবার তার যদি মনে করি বিন্দুটা কীরকম, তাহলে দেখো মৌলকণা প্রোটনের 100 কোটি খণ্ডের এক ভাগের আবার 10 কোটি খণ্ডের এক ভাগ। এবার প্রোটন কণা বা মৌলকণা কতটুকু জানো? একটি বালির কণাকে যদি আমরা 1 লক্ষ খণ্ডে ভাগ করতে পারা যাবে কি? একটি বালিকে 1 লক্ষ খণ্ডে, একটি বালির কণাকে 1 লক্ষ খণ্ডে ভাগ করতে পারবো? সেই যে খণ্ডটা পাবো তাকে 100 কোটি খণ্ড ভাগ করব, দিয়ে যে 1 ভাগ পাবো তার আবার 10 কোটি খণ্ডে ভাগ করবো। এতে ক্যালকুলেটারে যদি এটা ভাগ করে ক্যালকুলেশন বের করি, তাহলে সেটা হবে 0.000 দিয়ে এরকম অনেক কিছু একটা নাম্বার বেরোবে, কিন্তু বাস্তবে কিন্তু তা চোখে দেখতে পাওয়া যাবে না। এরকম একটি বিন্দু থেকে মহাবিস্ফোরণের ফলে এই বর্তমানে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। পরবর্তীকালে এই মহাবিস্ফোরণ থেকে মহাস্ফীতি মতবাদের সূচনা হয়, অর্থাৎ মহাবিস্ফোরণটা না বলে মহাস্ফীতি বলা হয়। কেন বলা হয়? প্রায় 1370 কোটি বছর পূর্বে এই মহাবিস্ফোরণ বলতে মহাকাশ জুড়ে যে বিরাট আওয়াজ বা শব্দের কথা মনে করতে হয়। অর্থাৎ ভাবো তো একবার, যে যদি ওই রকম অত ছোটো খণ্ড থেকে বা কণা থেকে যদি এত বিশ্বব্রহ্মাণ্ড এত কিছু সৃষ্টি হয়, পৃথিবীতে এত বড়, তাছাড়া পৃথিবী থেকে আরও কত বড় বড় গ্রহ আছে, সূর্য, কত নক্ষত্র আছে, সব কিছু যদি সৃষ্টি হয়, তাহলে কত জোরে শব্দ করে সেটা বড় হতে হবে। সেই জোরে বা সেই মহাবিস্ফোরণ যদি হয়, তাহলে কিন্তু যেগুলো তৈরি হবে সেগুলো তো তৈরি হবেই না, বলছে সঙ্গে সঙ্গে আবার ভেঙে যাবে। তাই সেই মহাবিস্ফোরণ না বলে তার পরিবর্তে মহাস্ফীতি কথাটি ব্যবহৃত হয়। এই মহাস্ফীতি ঘটছে আলোর চেয়েও বেশি গতিবেগে। আলো তো জানো, একটু টর্চে লাইট জ্বলে কত স্পিডে আলোটা যায়, সেই আলোর চেয়েও বেশি গতিবেগে মহাস্ফীতি ঘটছে। মহাস্ফীতি বলতে গেলে সহজ ঘটনা। বাড়িতে যদি কোনো একটা বাটির মধ্যে বা কড়াইয়ের মধ্যে যদি দুধ গরম করা হয়, তাহলে দেখবে আস্তে আস্তে এটা ফুলিয়ে উঠছে। তারপরে যখন আমরা গ্যাস বন্ধ করে দিই বা যদি উনুনটাকে নিভিয়ে দিই, তাহলে দেখবো আবার আস্তে আস্তে নিচে নেমে গিয়ে অল্প হয়ে গেল। ঠিক ওই রকম, অর্থাৎ অল্প পরিমাণ থেকে অত বেশি বৃদ্ধি পাওয়া, সেটাই এই মতবাদের মূল বিষয়। এক অকল্পনীয় ক্ষুদ্রবিন্দু, মানে ওই যে বালিকণার ভাগটা বললাম, সেই অর্থাৎ কল্পনা করা যাবে না যে এত ছোট কী করে সম্ভব, যেটা আমরা চোখেই দেখতে পাবো না। এক অকল্পনীয় ক্ষুদ্রবিন্দু মহাবিস্ফোরণ বর্তমানে মহাস্ফীতির ফলে প্রাথমিক অবস্থায় সমান ও সুষম ঘটেছিল বলে মধ্য অঞ্চলে হাইড্রোজেন ও হিলিয়াম প্রভৃতি পদার্থের সমাবেশ নক্ষত্র এবং নীহারিকা, ছায়াপথ প্রভৃতি নিয়ে নক্ষত্রমণ্ডল সৃষ্টি হয়। পরবর্তীকালে বিশালকৃতি নক্ষত্রগুলি বিস্ফোরণের ধুলো ও গ্যাসের মেঘ তথা নীহারিকা গঠন করে, যা থেকে অসংখ্য নক্ষত্রের জন্ম হয়। এই নীহারিকার মধ্যে যে আলোড়নের সৃষ্টি হয়, তার প্রভাবে তা ঘটতে থাকে। ক্রমান্বয়ে সংকোচন ও আবর্তন বেগের জন্য মধ্য অংশে প্রচণ্ড উত্তাপের সৃষ্টি হয়, যা থেকে সৃষ্টি হয় সূর্য। বাকি অবশিষ্ট পদার্থ সূর্যের চারপাশে ঘুরতে থাকে এবং সংকোচন ও ঘনীভবনের ফলে ছোট বড় নানা আকারের গ্রহাণু সৃষ্টি করে। এই গ্রহাণুগুলির মধ্যে ধাক্কাধাক্কি সংঘর্ষ চলতে থাকে। পরস্পর সংযুক্ত হয়ে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলির সৃষ্টি হয়। সূর্যের সৃষ্টি হওয়ার, অর্থাৎ যখন সূর্য সৃষ্টি হয়, তার প্রায় 50 কোটি বছর পরে সৃষ্টি হয়েছে পৃথিবী। তাহলে মোটামুটিভাবে যে মতবাদগুলো অতীত সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যেসব মতবাদের কথাগুলো বলা হয়েছে, মোটামুটিভাবে প্রায় 10টি। আরও মতবাদ আছে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয় বলে আর পড়ালাম না। তো এই মতবাদগুলো অডিওটা তোমরা একটু শুনবে এবং কল্পনা করবে বিশ্বব্রহ্মাণ্ডে কীরকম হতে পারে, বর্তমান অবস্থা কেমনভাবে আছে। তবুও বলি, প্রায় মোটামুটি 40 বছর আগে ভয়েজার 1 বলে একটা মহাকাশ যান আমেরিকার যে মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে পাঠিয়েছিল দেখার জন্য, যে ওখানে যে সব ভগবান আল্লাহ এইসব আছে নাকি তাই দেখার জন্য। তো সেই
প্রত্যেকটা গ্রহ পৃথিবী থেকে পাঠানোর পরে প্রত্যেকটা গ্রহ সেই মহাকাশযান অতিক্রম করেছে। মোটামুটিভাবে 2 বছর আগে সেটা নেপচুন প্লুটো পার হয়ে চলে যাচ্ছে এবং অন্ধকার শূন্যের মধ্যে যাচ্ছে। এখনও পর্যন্ত যা যা দেখতে পাচ্ছে তা সবই নাসাতে লিপিবদ্ধ আছে। বিভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডর পরে অর্থাৎ সৌর পরিবারের পরে আরও কোনো এরকম পরিবার আছে কি না, থাকলেও সেগুলো কেমনভাবে আছে সেগুলো জানার জন্য সে এখনও অনন্ত গতিতে সে ছুটে চলেছে। এখনও শূন্যের মধ্য দিয়ে যাচ্ছে। সে কি ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে প্রবেশ করছে, না অন্য কোনো পরিবারে, সৌর পরিবার হোক বা অন্য কোনো নক্ষত্র পরিবারে প্রবেশ করছে, সেটা এখন দেখার। তো সেইটা যদি অন্য কোনো পরিবারের কোনো গ্রহে যদি কোনো প্রাণের অস্তিত্ব থাকে, তাহলে তারা সেই নিয়ে পৃথিবী সম্পর্কে বা সৌর পরিবার সম্পর্কে অনেক কিছু জানতে পারবে বলে সেই মহাকাশযানের মধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গার যেগুলো আশ্চর্য জিনিস, যেগুলো সেখানকার বিখ্যাত জিনিস, সেইগুলো বিভিন্ন ভাষার অডিও রেকর্ড তার মধ্যে ওই মহাকাশযানে রাখা আছে, যাতে অন্য কোনো নক্ষত্রের পরিবার বা অন্য কোনো এলিয়ান হতে পারে, তারা যদি সেটাকে সংগ্রহ করতে পারে, তাহলে তারা সেই নক্ষত্রের পরিবার থেকে এই সূর্যের পরিবার অর্থাৎ পৃথিবীর সম্পর্কে তারা অনেক কিছু জানতে পারবে এবং তারা যোগাযোগ করার যদি চেষ্টা করে সেটা সম্ভব হবে ভবিষ্যতে। যাই হোক, আমাদের পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আমরা অনেকগুলো মতবাদ পড়লাম, দিয়ে একটু কল্পনা করতে পারি বা ধারণা করতে পারি যে গোটা পৃথিবীতে যে এই যে সূর্য, তারপরে এই যে গ্রহগুলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এরকম অজস্র গ্রহ রয়েছে, অর্থাৎ কল্পনার বাইরে কয়েক বিলিয়ন এরকম গ্রহ রয়েছে। সূর্যের মতোরও আবার কয়েক বিলিয়ন এরকম নক্ষত্র আছে, তাদের নিজস্ব পরিবার আছে। অর্থাৎ মহাশূন্যের যে কী অবস্থা এবং কিভাবে তারা এরকমভাবে তৈরি হয়েছে এগুলো, আর তার ভবিষ্যৎ কী, এবং সবগুলোই কেমন করে ভাসছে গোটা মহাকাশে, কোনো জল নেই তো কোনো পারদ নেই, তবুও সবগুলো একই সমতলে ভাসছে। অর্থাৎ তল বলতে প্রত্যেকটার মধ্য দিয়ে প্রত্যেকটা কেন্দ্র, অর্থাৎ প্রত্যেকটা গ্রহের কেন্দ্র একই সমতলে অবস্থিত। সেটা কী করে সম্ভব হলো? এটা নিয়ে দিনের পর দিন গবেষণা করে চলছে। বিভিন্ন নাসা, ভারতের ইসরো সবসময় গবেষণা করছে, নতুন নতুন মতবাদ প্রকাশিত হচ্ছে। আমরা বইয়ে আস্তে আস্তে পড়বো সেগুলো, বিভিন্ন পত্রিকায় সেই মতবাদগুলো ছাপে। তোমরাও চেষ্টা করবে গুগল থেকে হোক বা বিভিন্ন পত্রিকা থেকে হোক এই মতবাদ আরও কী নতুন নতুন প্রকাশিত হচ্ছে, এবং তোমরাও চেষ্টা করবে আরও জানার, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে। আজকে এইটুকুই আমাদের দ্বিতীয় টপিকের প্রথম ভাগ, পৃথিবীর উৎপত্তিটা আমাদের শেষ হলো। আমরা এর পরের ক্লাসে আমরা দ্বিতীয় ভাগটায় যাব, অর্থাৎ দ্বিতীয় টপিকের দ্বিতীয় ভাগ, যেটা আছে ভূ অভ্যন্তর ভাগ, অর্থাৎ পৃথিবী তো সৃষ্টি হলো, পৃথিবীর ভিতরে কী আছে সেগুলো আমরা পড়ব। আজকে এইটুকুই।